এই তাজুলরা, রাজাকার তাজুল, প্রসিকিউটর তাজুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল, তার দুর্নীতি নাকি শুরুই হচ্ছে 1000 কোটি দিয়ে। খেয়াল করে দেখেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে এবং তার স্থলে আরেকজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, বিভিন্ন মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি, তিনি 1000 কোটি টাকা ঘুষ নিয়ে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রাজসাক্ষী হিসেবে পুলিশ অফিসারদেরকে নিয়ে এসছেন এবং এইভাবে শুধু একটি নয়, বেশ কয়েকটি মামলায় কয়েক হাজার কোটি টাকা ঘুষ নিয়ে তিনারা এই কাজ করেছেন। তিনাদের মধ্যে যারা যারা ছিলেন তাদের কেউ কেউ সঠিকভাবে ভাগ বাটোয়ারা পাননি, তাই তো তারা গুসা হয়ে এই জিনিসটি বাইরে প্রকাশ করে দেন। আর এই প্রকাশিত হওয়ার পর তাজুলকে বিদায় নিতে হয়। এখন তাজুলের বিদায়ের ফলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, যেই বিচারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছে, সমাধা করেছে, বিচার করেছে, সেখানে এখন সেখানকার যে জাস্টিসরা আছেন তাদের সম্পর্কে আমাদের ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যে আরো আইনজীবীরা ছিলেন তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমাদের আরো ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যারা সাক্ষ্য দিয়েছেন তাদেরকেও আমাদের ইনভেস্টিগেশন করা দরকার, কারণ এই 1000 কোটি টাকা কোন কোন পকেট থেকে এসছে এবং কোন কোন পকেটে গিয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এর ফলে যেটা হবে যে আগামী দিনে শেখ হাসিনার বিরুদ্ধে যে জাজমেন্টটি হয়েছে, যে সাজানো মঞ্চস্থ করা হয়েছে যে নাটকটি, সেই নাটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই ফাঁসির রায়টি এখন কি হবে? আমি বিশ্বাস করি এখন যদি আমাদের কোনো একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে যদি একটি রিট পিটিশন করেন এবং চ্যালেঞ্জ করেন যে এই মামলার কার্যক্রমটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাহলে ফলাফলটি কি হতে পারে? ফলাফলটি হতে পারে এই মামলার সমস্ত কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হতে পারে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এখন সময় এসছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটি হয়েছে সেই বিচারটি যে নাল অ্যান্ড ভয়েড ছিল সেটাকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা আপনাকে বলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হওয়ার আগে 50 থেকে 100টি মামলা রুজু হয়েছে, প্রায় 50-এর অধিক মামলার রায় হয়েছে। আপনারা দেখেন, এদের একজনকেও 1971 সালের পরবর্তী কোনো ঘটনার জন্য কনভিকশন দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের বাইরে কোনো ঘটনার জন্য চার্জ গঠন করা হয়নি। আপনারা যদি একটু ঘেঁটে দেখেন, বাংলাদেশে 1973 সালে বঙ্গবন্ধু যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ আইনটি করেন, সেখানে যদি আপনারা পার্লামেন্টারি হ্যান্ডসারটি দেখেন, পার্লামেন্টারি হ্যান্ডসার দেখলেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই আইনটি মূলত করা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র যখন কেইপাবল ছিল না, রাষ্ট্র যখন ফাংশনিং ছিল না, সেই সময়ে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধগুলোর বিচার করার জন্য। আপনারা জানেন 26শে মার্চে যখন আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, তখন বাংলাদেশের কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলার, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে একটি সরকার গঠিত হয়েছিল। সেই সরকারটি 17ই এপ্রিল শপথ নিয়েছিল। 10 এপ্রিল প্রথমে গঠিত হয়, 17ই এপ্রিলে সেটি শপথ গ্রহণ করে এবং তারপরে এটি ভারতে কার্যক্রম পরিচালনা করে। যে এটাকে অনেক সময় প্রবাসী সরকার হিসেবেও বলা হয়। তাদের সেই প্রক্লেমেশন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেগুলাকে আমরা কনস্টিটিউশনের অংশ করে নিয়েছি 1972 সালের সংবিধানে। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের একটি সরকার গঠিত হয়েছিল, রাষ্ট্র আমরা ডিক্লারেশন দিয়েছি, কিন্তু রাষ্ট্রটিকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য আমরা 9 মাস যুদ্ধ করার পর 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জন করি। তার মানে আমাদের সার্বভৌম ক্ষমতা ছিল না 1971 সালের 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত। কিন্তু এই 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর সময়, এই 9 মাসে আমাদের অসংখ্য প্রাণ ঝরে গেছে। 1 কোটিরও অধিক মানুষকে দেশান্তরিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ওই সময়ে যেহেতু পাকিস্তানি
জান্তা সরকার, পাকিস্তানি দখলদার সরকার ক্ষমতায় ছিল, আমাদের পক্ষে সেই বিচারগুলো করা সম্ভব হয়নি। তাই আমরা 1973 সালে এই আইনটি করেছিলাম যে সেই সময় মানুষ যে জাস্টিস পায় নাই, মানুষের উপরে যে অমানবিক মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিচার করার জন্য। তাই তো 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনের যে ট্রাইব্যুনাল আইন যেটি, সে আইনে 1971 পরের কোনো ঘটনার বিচার চলে না। যদি করতে হয় তাহলে সেটা পার্লামেন্টে নতুন করে একটি অ্যাক্ট করে সেই বিচারটা করতে হবে। তাছাড়া বাংলাদেশে যে হত্যা, দর্শন, গুম, খুন এইসবের বিচার করার জন্য আমাদের পেনাল কোড ফাংশনিং, আমাদের সরকার ফাংশনিং, আমাদের হাইকোর্ট ফাংশনিং, আমাদের অর্গানগুলো ফাংশনিং। তাহলে শেখ হাসিনার সরকার যখন 5 আগস্ট 2024 সালে ক্ষমতা ত্যাগ করে, তখন তাদের বিচার করার জন্য ডক্টর ইউনূসের সরকার ছিল। তাহলে সেই সরকার কেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ দমন আইনকে তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার জন্য ব্যবহার করবে? এটা হচ্ছে টোটাল একটা পারপাসিভ এবং ভিন্ডিকটিভ মেন্টালিটির একটি লক্ষণ। এখন আমরা দেখলাম সেটা করতে গিয়ে সরকার শুধু আওয়ামী লীগকে একিউজড করেনি, তারা কোটি কোটি টাকাও বানিয়েছে। এই যে 1000 কোটি টাকা, এই 1000 কোটি টাকার ভেতরে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা কত পেয়েছে সেটারও একটা দলিল আসা দরকার, সেটারও একটা হিসাব আমাদের পাওয়া দরকার। আসুন, আমরা শুধু ডক্টর ইউনূস নয়, শুধু এই রাজাকার তাজুল নয়, রাজাকার কেন বলছি, সে তো রাজাকারদের অ্যাডভোকেট, সে তো রাজাকার যতগুলার ফাঁসি হয়েছে তার বেশিরভাগের অ্যাডভোকেট ছিল। যখন ক্ষমতার পালাবদল হয়েছে, রাজাকাররা ডক্টর ইউনূসের মাধ্যমে যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখনই সে কিন্তু কাদের পক্ষে গেল? রাজাকারদের পক্ষ হয়ে ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গিয়ে কামাল ভাইয়ের মতো, জননেত্রী শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য হাজির করেছে, এবং সেটি এখন মানুষের কাছে দৃশ্যমান। এই সন্ত্রাসীদের, এই 71-এর পরাজিত শক্তিদের আমরা এই মাটিতে, এই দেশে আবারও বিচারের মুখোমুখি করব। আসুন সবাই সমস্বরে আমরা দাঁড়াই যে এই অত্যাচারের বিচার, এই নির্যাতনের বিচার, এই মিথ্যা আদালতের বিচার এই জমিনেই হতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখেন, আমি শুরুতে যে কথাটি বলছিলাম, আজকাল বাংলাদেশকে 1971 সালে আমাদেরকে নতুন করে মুসলমান করতে চেয়েছিল পাকিস্তানিরা। উর্দু ভাষাকে 52 সালে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইসলামী ভাষা বলে, কারণ হরফটা আরবি, কিন্তু সত্যিকার অর্থে ভাষাটা আরবি ছিল না। তারপরও এই ধর্মন্ধ গোষ্ঠী আমাদের উপরে ধর্ম দিয়ে শোষণ করার চেষ্টা করেছিল। ঠিক এখন যখন প্রগতিশীল শক্তি, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সবকে শক্তি যখন রাজনৈতিকভাবে কোণঠাসা, তখন ঠিক তারা আবার ওই ইনকেলাব, ওই ইনসাফ, ওই আদল এগুলাকে আমাদের সামনে নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? এই শব্দগুলো, আমি একটা জিনিস বলি, পৃথিবীর সব ভাষায়, সব জাতির ভাষায়, আন্তর্জাতিক সমস্ত ভাষায় বিদেশি শব্দের আধিক্য রয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু যে শব্দটি, যে ভাষাটি আপনার নিজের ভাষায় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে লেখার মতো, বলার মতো, পড়ার মতো শব্দ রয়েছে, সেখানে অন্য একটা ইম্পোজিশনের ভিন্ন একটা মিনিং থাকে। সেই মিনিংটাই হলো এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতিকে ভঙ্গুর মানে একটা দৃষ্টান্তের দিকে নিয়ে যাওয়া। এবং এই জিনিসটা নতুন না, 1600 শতকে আপনারা জানেন, তখনও এই আরবি ভাষাকে, পার্সি ভাষাকে বাংলার মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা নমুনা তৈরি হয়েছিল। সেই সময়ে বাংলার মানুষ বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহটা 1952 সালের মতো হয়নি, কবিদের কাছ থেকে এসছে। আপনারা জানেন 1600 শতকের কবি আব্দুল হাকিম, যিনি নূর নামক একটি গ্রন্থে বঙ্গবাণী নামে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি বলেছিলেন, যেই সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কথার অর্থ হলো, বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বা বাংলা ভাষাকে যারা ভালোবাসে না, তারা কার জন্ম আমরা জানি না, অর্থাৎ তারা বাস্টার্ড, তারা জারজ সন্তান। এই কথাটাই কবি বলেছেন। এবং তিনি আরো একটি বলেছেন কথা, যে দেশি ভাষা বলে যার মন না জুড়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশ ন যায়। অর্থাৎ নিজের দেশের ভাষায় যাদের মন জুড়ায় না, প্রাণ জুড়ায় না, যারা শান্তি পায় না, তারা নিজের দেশ ছেড়ে দিয়ে বিদেশে কেন যায় না, তিনি সেই উপদেশ দিয়েছেন। তাই আজকের দিনেও এই কবি আব্দুল হাকিম খুবই প্রাসঙ্গিক। তিনি যে বলেছেন, যারা নিজের জাতিকে, নিজের দেশকে, নিজের মাতাকে, নিজের ভাষাকে
অন্য ভাষার উপরে স্থান দিতে চেষ্টা করে এবং দেয়, তারা আসলে এই জাতি, এই দেশ, এই সমাজের কুলাঙ্গার। এরা ধর্মের নামে অধর্ম করে, এরা শান্তির নামে অশান্তি করে, নীতির নামে দুর্নীতি করে। আপনারা তো দেখলেন এই তাজুল গংদের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি, এটা তো সবই সূত্রপাত। আরো দেখবেন ডক্টর ইউনূস এবং তার গংরা গত 17 মাসে বাংলাদেশকে কিভাবে রেপ করেছে, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের সংস্কৃতিকে তারা কিভাবে ধ্বংস করেছে, সেটা কিন্তু দিন দিন উন্মোচিত হবে। এবং আগামী যে সরকার বর্তমানে আছে, আমরা আশা করি তারা একটা ইনকোয়ারি কমিশন করবেন, করে এই অপচার, অনাচার, অজাচার, দুর্নীতির সমস্ত বিষয়গুলোকে আইনের আওতায় নিয়ে আসবেন। যে রাষ্ট্রপতির বক্তব্য এবং আমাদের সেই প্রসিকিউটর তাজুলের বহিষ্কার, এই বিষয়টা নিয়ে কথা বলো। তো তার আগে একটা কথা বলি, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না, আমি শুধু এতটুকুই বলতে পারি, নেত্রীর সাথে আমার কথা হয়েছিল গত 3 দিন আগে, এবং সেই কথায় উনি আমাকে সর্বশেষ একটি কথাই বলেছিলেন যে, রাশেদ, তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি একটা জিনিস বলে দাও সবাইকে, যে আমার নির্দেশনা আছে যেটা, সেটা হচ্ছে সকলকে জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন আসছে সবগুলোর প্রস্তুতি নিতে। তখন আমি বলেছিলাম, নেত্রী, এটা তো আপনি বললে ভালোই তো আমাদের। তখন উনি বলছে, আগে তোমরা বলো, কারণ এটা সারা পৃথিবীকেই আমরা দেখাতে চাই যে আমরা নির্বাচনমুখী দল। এতটুকু বুঝো না তুমি? আসলে এরপর ওনার সাথে আর কথা বলার বা অন্য কোনো তর্ক করার মতন আমার শক্তি বা সাহস ছিল না। প্রচন্ড নার্ভাস ফিল করছিলাম আমি তখন। এটা ছিল আমার নেত্রীর নির্দেশ। এখন নেত্রী হয়তো 2 দিন হোক, 4 দিন হোক আর 10 দিন হোক বলবেনি, এটা আমার প্রতি নেত্রীর নির্দেশ ছিল যাতে আমরা প্রচার করি। আমি বলবো যে, ভাই, আপনারাও আস্তে আস্তে প্রচার করেন সকলে। তারপরে কথা বলা যাক আমাদের এই রাষ্ট্রপতি কালের কণ্ঠ সম্পাদকের সাথে সম্ভবত কথা বলেছেন। তখন তিনি বলেছিলেন যে ওনাকে যেতে দেওয়া হতো না, বিদেশি বিভিন্ন দাওয়াতেও ওনাকে যেতে দেওয়া হয়নি, এবং দেশের ভিতরে সমাবর্তন, মানে ইউনিভার্সিটির সমাবর্তন যেখানে রাষ্ট্রপতি যায়, সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। মানে শিষ্টাচার বহির্ভূতভাবে চিঠি লিখে ওনাকে দিতেন যে এটা সিগনেচার করে দেন, বিদেশি মিশনগুলোতে, বিদেশি রাষ্ট্রগুলোকে পাঠাতেন যে উনি খুবই ব্যস্ত। এই ধরনের বেয়াদবি করেছিল আসিফ নজরুল এবং আমাদের পরিবেশ আপা, সবাই আপনারা চিনেন, সুন্দরী আপা। তো ওনাদের এহেন কর্মকাণ্ডের কথা মুখ খুলছেন এখন রাষ্ট্রপতি। আস্তে আস্তে হয়তো আরো অনেক কথা বেরিয়ে আসবে, যেগুলো শুনে হয়তো অবাক হবেন। আমরা যারা গালি দিচ্ছিলাম, অনেকে করছিলাম যে রাষ্ট্রপতি কিছু করছে না, এই করছে, আসলে একজন রাষ্ট্রপতি, উনি তো অলংকারিক পোস্ট, এটা অনেক কিছু থাকলে অনেক কিছু করা যায় না। এবং সেখানে যদি বন্দুকের নলের মুখে কেউ থাকে, ভাই, সে তো এমন কিছু করবে না যে ওই কাজটা তো হবেই না, সে বরঞ্চ মরা যাবে, তেমন কিছু করবে না। এবং সেই ধরনের পাগলামি অন্তত একজন রাষ্ট্রপতি করবেন না। বা উনি যদি, অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নেয় না কেন, এটা নিল সেনাবাহিনীর সহযোগিতা লাগে। সেনাবাহিনী সেই সহযোগিতা রাজি ছিলেন না, কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান চাইছিলেন সর্বশেষ শেষ মুহূর্ত পর্যন্ত, এই সেনাপ্রধান চাইছিলেন যে জামাত যাতে ক্ষমতায় আসে, কারণ ওনার আব্বার দল এটা। গোলাম আজম ওনার আব্বা, ওনার পিতা, গোলাম আজমের পুত্র ওনার পিতা, বাপ্পু দুজনই ওনার পিতা। এই জন্য উনি পারেননি। তবে আস্তে আস্তে এখন আরো বের হবে, অনেক কিছুই বের হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন ইলেকশনের পরে উনি ক্ষমতা ছেড়ে দিতে চান, উনি পদত্যাগ করতে চান। বিএনপি যদি কোনো নতুন রাষ্ট্রপতি দেয়, হয়তো উনি চলে যাবেন। বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে সেটা অবশ্য $1,000,000 কোয়েশ্চেন। সারা বাংলাদেশে একটা কথাই রটে গেছে, হয়তো ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে পারে, কারণ বেটায় তো ছাড়ার পরে এখনো বাংলাদেশে আছে। তার মানে ওনার কি ইচ্ছা বা ওনার সাথে কি চুক্তি হয়েছে সেটা সময় বলে দিবে। হানিমুন পিরিয়ড 100 দিনের আছে, এর ভিতরে অনেক কিছু জানবো। এরপরে হয়তো আমরা সমালোচনায় যেতে পারবো। আর আলোচনাটাতে রাষ্ট্রপতি বানানো হবে ইউনূসকে, এই আলোচনায় আপনার এই পানিতে ঘি ঢালছেন হচ্ছেন যে এই আমাদের
পররাষ্ট্র উপদেষ্টা, কারণ যার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল তাকেই যখন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়ে এনেছে, তা উপরালাই জানে বাকিটা। এখন সেই তাজুল, চিফ প্রসিকিউটর বেয়াদব দ্য ওয়ান, বেয়াদবির স্বর্গরাজ্য কেউ যদি শিখতে হয় সেটা হচ্ছে তাজুল থেকে। সে তাজুলকে আজকে বাদ দেওয়া হয়েছে। তার আগে অবশ্য পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল হয়েছে। আমার মনে হয় বিএনপির চেয়ারপারসন বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বুঝতে পারছেন যে এই জামাতি শক্তিকে যদি সরানো না হয় বিভিন্ন সেক্টর থেকে, তাহলে উনি এক বছরও ক্ষমতায় শান্তিতে বসতে হয় না। কাঁটাযুক্ত চেয়ার, এটা প্যারাগ মারা চেয়ার, এখানে বসার কোনো ক্ষমতা হয়তো ওনার থাকবে না। এটা হয়তো উনি বুঝে গেছেন, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন। আর যার কারণে উনি শুরু করেছেন এই তাজুল সহ বাকিদের দৌড়ানোর কর্মকাণ্ড। তবে এক তাজুলকে না, বিচার বিভাগের ভেতরে জামাতের ঘাপটি মেরে থাকা যত জনের সবাইকেই আসলে বের করে দিতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে সরাসরি ওনাকে অনুরোধ জানিয়েছিলাম যে বিভিন্ন এম্বাসিগুলো থেকে আপনার যারা আছে টপ টু বটম, পিয়ন দারোয়ান থেকে শুরু করে অ্যাম্বাসেডার পর্যন্ত সবাইকে সরাই ফেলেন যদি আপনি শান্তিতে থাকতে চান। বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা, সচিবালয় থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, নেভি, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আপনার চেঞ্জ করেন। কারণ ওখানে আপনি আপনার লোক বসান, আপনার বিএনপি মনা লোক বসান বা ভাড়া করে হেন অন্য কারো বসান, কিন্তু জামাত বের করেন, না হলে অবস্থা খারাপ। আবার আজকে দুদিন ধরে দেখছেন যে এই যে এনসিপি আর জামাত, যেটা পাকিস্তানের এজেন্সি, এই দুজন এরা কিন্তু শুরু করেছে হল্লা চিল্লা, ওই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, আমরা দ্বিতীয় বিপ্লব ডাকবো, এর পরের বার বিপ্লব। আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের একটা ভাষণ আছে, আমরা দ্বিতীয় বিপ্লব করে ফেলবো, সেই দিন আমরা এখানে বিপ্লবী সরকার করব, এগুলো বলছেন। এখন এগুলো বলছেন, এই চাপ তারেক রহমান কতটুকু নিতে পারেন বা ওনার মন্ত্রী পরিষদ কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাজুলকে বের করে দেওয়া এটা আসলে ভালো হয়েছে, কারণ আমাদের যে আইসিটি যে কোর্ট, যে কোর্টে আমাদের নেত্রীর বিচার অবৈধ বিচার করে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এটা এই মামলার জন্য এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা অপরাধ করে, যুদ্ধ অপরাধ, এটা মূলত যুদ্ধ অপরাধ। আর 24-এর এইটাতে অপরাধ তো শেখ হাসিনা না, অপরাধী তো জামাত ইসলাম। এই 24-এর এই অপরাধের জন্য বিচার করতে হলে আমাদের নিজস্ব আইন ব্যবস্থায় বিচার করা যাবে, সেটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আপনার এই ব্রিটেনের যে আইনজীবী ছিলেন, যিনি একসময় খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলতেন, বা যিনি এই যুদ্ধাপরাধী বিচারের সময় চেয়েছিলেন বাংলাদেশে এসে উনি যুদ্ধাপরাধী বিচার পরিচালনা করতেন, তাকে তাজুলের বুদ্ধিদাতা নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু উনিও চুক্তি শেষের পর আর চুক্তি নবায়ন করতে চান না। সারা সরকার, মানে সরকার, তাজুল, জামাত সবাই চেষ্টা করছিল, কিন্তু উনি আর রাজি হন না। কারণ উনি কিছু সংস্কার চেয়েছেন। সংস্কারের মধ্যে উনি সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এইখানে যেই সব মামলার যেই সব বিচার হচ্ছে এগুলোর সাথে উনি আসলে একমত হতে পারছিলেন না। ভাই, ব্রিটেনের একজন আইনজীবী যিনি এখানে কেসি, মানে আপনার কিং চার্লস, এই মুহূর্তে যারা হাইয়েস্ট লেভেলের আছেন তারা পায় কিং চার্লস পদক। এইরকম পদক পাওয়া পর্যন্ত আলাদা ওনারা আসলে যে মিথ্যায় যেই আইন বানানো হয়েছে, মিথ্যা যেই মামলাগুলো, এগুলো ওনারা ভালো করেই বুঝেন, যার কারণে উনি রাজি হননি। আর এখন হয়তো ওনারা বলতে পারেন, জামাতিরা বলতে পারেন যে উনি হয়তো আইনের কিছু বুঝেন না, কারণ হচ্ছে সারা বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনগুলোই বাংলাদেশ এখনো ফলো করেন। যারা জন্মদাতা তারাই জানেন না তাদের ছেলে মেয়েরা কেমন, এটা তো বললে আসলে ভুল হবে। আর তাজুলের বিরুদ্ধে এখন বেশ কিছু মামলা করা উচিত। প্রথম মামলাটা কি করা উচিত জানেন? ওই যে গুলি করে চুলে আগুন ধরে গেছে, চুলে আগুন ধরছে, গুলি করে মরে নাই, এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা থাকা উচিত। আর সবশেষে আমার ভাই বোন, আমি এটা ছোট্ট একটা গল্প না, এটা একদম বাস্তব ঘটনা বলি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, এগুলো নিয়ে আর ওই যে কমেন্ট সেকশনে যে আমার বুদ্ধি দেওয়ার বা আলোচনা করার দরকার নেই। সেটা হচ্ছে যে
একসময় আলজেরি ফ্রান্সের কলোনি, এটা সবসময় ছিল। ফ্রান্স গভর্নমেন্ট যা চাইতো আলজেরিয়াতে তা হইতো। আলজেরিয়ার একটা গভর্নমেন্ট বসায় ফ্রান্স, কারণ হচ্ছে আলজেরিয়ার প্রচুর তেল গ্যাসের মজুদ আছে, এটা খাওয়ার জন্য ফ্রান্স গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট বসায় ওই সময়কার অন্য গভর্নমেন্টকে ফেলে দিয়ে, একদম ঠিক আমাদের নেত্রীর স্টাইলে, যে আমাদের নেত্রীর ফেলে দিয়ে যেমন এই যে ইন্ট্রিম বসানো হয়েছিল, এই ধরনের একটা গভর্নমেন্ট বসানোর পরে আস্তে 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 এই গভর্নমেন্ট বৈশা মানে প্রচণ্ড অত্যাচার করে, যা বাংলাদেশে গত 18 মাস করেছিল। এরপরে যেন তেন একটা ইয়ে করে আরেকজন বসানোর পর লিখে ওই যে অতীতে যেটা বসাইছিল সেই গভর্নমেন্ট ছিল মানে 3 বছরের মতো। সেই গভর্নমেন্টের যারা ছিল, যেসব ইনফ্লুয়েন্সার ছিল, এগুলোর তো পরবর্তী গভর্নমেন্ট এসে সব একটা একটা করে বের করে দিয়ে তারা আবার সুসংগঠিত করছে, তাদেরকেও আবার সাপোর্ট দিচ্ছে ফ্রান্স। আর তখনই ফ্রান্সে থাকা আলজেরিয়ান নাগরিকরা এবং আলজেরিয়াতে থাকা আলজেরিয়ান নাগরিকরা ওই যে 3 বছরের যে সরকার যারা অত্যাচার করেছিল তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ওদের উপরে চালাইলো কি জানেন? ঠিক ওই যে জামাত যেমন যে বেহেশতের টিকিট বেচে, ওই বেহেশতের টিকিট বেচে তাদের কাছে। এমন অবস্থা যে এইখানেও খাইতে, ফ্রান্সেও খাচ্ছে মাইরেরা, ওইখানেও খাচ্ছে মাইর। মানে অবস্থা ওই 3 বছরের অবস্থা। কারণ হচ্ছে ওই 3 বছর তো দুর্দান্ত দাপট চালিয়েছিল, ইনফ্লুয়েন্সাররা দাপট চালিয়েছিল, কারণ তখন সরকার তাদের ক্ষমতায়, সে সরকার, এবং ওনারা যা বলছে তাই হচ্ছে, ঠিক বাংলাদেশ স্টাইল। যেমন এখন এই যে আসিফ নজরুল ফাসিফ নজরুল এগুলো কিন্তু এখন ঘরে ঢুকে গেছে, এদের কিন্তু সেনাবাহিনী এখন আর গার্ড দিবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছত্রী আন্দোলন বা চাপরাশি আন্দোলন, ছাত্রীদের আন্দোলন, এরা কিন্তু গত 18 মাসে যা করছে এখন কিন্তু তাদের আর সেই সক্ষমতা নাই। সে সক্ষমতা পুলিশ, বিডিআর, আর্মি তাদের আর গার্ড দিবে না। ওই 2-4 জন পোলা নিয়ে হাঁটে, এগুলোর আমরা 5-7 জন যায় মিলে হইলেই হয়ে যায়। না কালকে জানেন যে মোহাম্মদপুর না কোন জায়গায় জেনে একটারে সৌদি আরব পাঠানোর মোটামুটি ব্যবস্থা করছে। তো এখন সেম অবস্থা আমাদের দেশও তো হইতে পারে নাকি? আমাদের যারা অত্যাচার করছে তাদের উপরে কি আমরা একটু দোয়াও দিতে পারবো না? তো আমরা দোয়ার সাথে কিছু দাওয়াই দিতে হবে, কারণ খালি দোয়া দিলে হয়তো হবে না, দাওয়াই দিতে হবে। দাওয়াই দিলে শরীর ভালো হবে। অসুস্থ হয়ে গেলে যেমন দোয়ার সাথে ওষুধ দিতে হয়, তো আমরা একটু আপনার হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিক, সরাসরি অ্যালোপ্যাথিক দিতে হবে, এবং সুপার অ্যালোপ্যাথিক মানে 5th জেনারেশনের অ্যালোপ্যাথিক এদেরকে দিতে হবে। দিয়া এদের এক একটারে এক এক জায়গায় যে যেখানে পারেন। এতদিন আপনারা হয়তো বলছেন ভাই ওরা ক্ষমতায়, ওরা আছে, এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে। তো এখন তো ক্ষমতায় তারা নাই, এখন তো ভাইয়ারা ক্ষমতায় নেই। ভাইয়ারা এখন আর সে আগের মতন তাদের বউ নিয়া এই বনবিহারে গেল যে 50 জন পুলিশ ওনাদের গার্ড দেয়, তাও নাই, কিছুই নেই। সুতরাং এখন মনে হয় সময় আসছে, এই সময়টা আমরা কাজে লাগানো ভালো। যে যেভাবে পারেন কাজে লাগাইতে পারেন, সেটাই মনে হয় আমার কাছে মনে হয় যেন ভালো হবে।